আমাদের গ্রামে অঞ্চলে কি হয়, পরকীয়াটাকে একেবারে ঘেন্নার চোখে দেখা হয়। কিন্তু ওই কোর্টের সর্বনেশে যে সুপারিশ করা হয়েছে যে পরকীয়া করলে কোনো কিছু ব্যাপার নেই, এটা বৈধ, তোমরা করতে থাকো, আমাদের সমাজে কোনো অসুবিধা নেই। নমস্কার, আমি শঙ্কর রয়েছি আপনাদের সঙ্গে ইন্ডিয়া নিউজ 24 থেকে। কারণ আহ, আপনাদেরকে বলি যে বেশ কিছুদিন ধরে আমি যে ধরনের সাবজেক্ট নিয়ে করছি, আজকেও আমার পাশে একজন হাজবেন্ড রয়েছেন, মিস্টার বাগ। আহ, তার যে সমস্যাটা, সেই সমস্যাটা তিনি আমাদের কাছে বলবেন, কিন্তু তার স্ত্রী ও তার বিরুদ্ধে যা যা অভিযোগ করেছেন সেগুলো কিন্তু আমরা শুনতে চাই। আমরা একটা কথাই বলছি যে আমরা কোনোভাবে কিন্তু কোনো মহিলার বিরুদ্ধে নয়। আহ, অর্থাৎ আমরা যেটা অপরাধ, যেটা ঠিকঠাক নয়, সেটা নিয়েই তুলে ধরছি। বলছি, মিস্টার বরুণবাবু, যেটা আপনি যেটা বলছেন যে এই মুহূর্তে আপনার স্ত্রী আপনার সঙ্গে নেই, কেন নেই সেটা যদি বলেন। ও, আমার স্ত্রী বিগত 2.5 বছর, মানে প্রায় 2023 সালের ফেব্রুয়ারি মাসের নাগাদ আমার 2 মেয়েকে নিয়ে আমার শাশুড়ি আমার বাড়ি থেকে চলে যায়। এবং চলে গিয়ে তারপর থেকে স্বাভাবিক সম্পর্ক থাকে। কিন্তু 2024-এর জানুয়ারি মাসে আমি যাই তাকে নিয়ে আসতে। তার মায়ের কথা মতো, যে তুমি, আমার তখন শরীর খারাপ করেছিল, গ্ল্যান্ড টিবি হয়েছিল, আমি ভেলোরে গিয়েছিলাম, সেখানে ট্রিটমেন্ট করে এসে আমার শরীর একেবারে জীর্ণ হয়ে গেছিলো। সেই অবস্থায় হয়তো ওনারা বুঝেছেন যে আমার শরীরের এই অবস্থায় ওর মানে পাশে থাকলে আর তাদের কোনো লাভ নেই, যেহেতু আমার ওয়াইফ একটা প্রফেশনাল সিঙ্গার, একটা অর্কেস্ট্রা প্রোগ্রামে মানে তার যুক্ত থাকে। তাই তার মনে হয়েছে আমাকে আর দরকার নেই। সেই জায়গা থেকে তিনি আমাকে ছেড়েই বলবো চলে গেছেন। এটার মধ্যে আপনার কোনো নেগলিজেন্সি নেই তো? এটার মধ্যে আমার নেগলিজেন্সি বলতে আমার অপারগতা। যেহেতু আমার শরীর খারাপ, আমার শরীর জীর্ণ হয়ে গেছে, ডাক্তারদের মতো আমি এমনি কোনো মানে চলাফেরাও করতে না, না, পারতাম না। আপনি অপারগ বলতে আপনি তো সরকারি চাকরিজীবী, আপনি তো মায়না পাচ্ছেন। আচ্ছা, না, অপারগতার দিক থেকে ওইটা নয়, অর্থনৈতিক না। আমি আমার ওয়াইফকে মানে প্রোগ্রামে যে নিয়ে যেতাম, খুব কষ্ট হতো আমার, তবু আমি ওকে নিয়ে যেতাম ওর সুখ স্বাচ্ছন্দ্য, ওর কেরিয়ার ডেভেলপমেন্টের জন্য। সেই জায়গা থেকে আমি ওকে নিয়ে যেতাম। কিন্তু সেই সময় আমার নিজেই ওঠার ক্ষমতা নেই। আমার বাবা মারা যায়, মেন্টালি, ফিজিক্যালি আর ইকোনমিক্যালি আমি খুব উইক হয়ে পড়েছিলাম। সেই সময় আমার ওয়াইফ আমার পাশে থাকবে সেটাই স্বাভাবিক, বা কষ্ট হোক সংসারে। তিনি থাকেননি। হ্যাঁ, সংসারে কষ্ট হোক, সংসারে দুর্দিন নেমে আসবে, কিন্তু আমরা একসাথে থাকলে, একে অন্যের সহযোগিতায় আমাদের সংসার আবার ঠিক 2 দিন পরে ঠিক হয়ে যেত। এই মুহূর্তে পরিস্থিতি কি? এই মুহূর্তে পরিস্থিতি, ওয়াইফ সেই সময় চলে গেছে, এবং এখন যেটা আমি বুঝতে পারছি, তখন আমাকে ধোকা দেওয়া হয়েছিল। আমাকে মানে একটা, মানে কি বল, মিথ্যা বদনাম দিয়ে আমার বাড়ি থেকে চলে যাওয়া হয়েছিল। এবং এখন আমি বুঝতে পারছি যে এক ব্যান্ড লিডার, তার নাম বিজয় সাউ, তিনি, একেবারে স্পষ্টভাবে বলছি, ব্যান্ড লিডার বিজয় সাউ, তিনি আমার ওয়াইফকে মিথ্যাভাবে আমার বিরুদ্ধে, মানে তাকে প্ররোচিত করে, আমার বিরুদ্ধে উস্কিয়ে, তাকে একেবারে অর্থনৈতিক এবং, আর কিছু বলছি না, বাকিটা আপনারা বুঝতে পারবেন, তার উদ্দেশ্যই ছিল এইটা। এখন সেটা সমাজের কাছে, ব্যান্ডের কাছে, মানে যেটা বলতে পারছেন না সেটা আপনার অনুমান। এটা অনুমান না দাদা, এটা একেবারেই, কিন্তু আমি আমার ওয়াইফের সম্বন্ধে এই কথাটা বলার আগে আমার মৃত্যু হওয়া উচিত। মানে আমি তৃতীয় সম্পর্কের কথা বলছেন? একেবারে তাই, তৃতীয় সম্পর্ক। এবং উনি প্রচণ্ড প্ল্যান করে, আমার ওয়াইফ, আমার মিসেস এবং আমার শাশুড়ি, তিনজনে সেই সময় প্ল্যান করে আমাকে ছেড়ে দিয়ে চলে গেছে। শাশুড়ি, শ্বশুর নয় কেন? শ্বশুর সবসময় আমাকে বলতেন, শ্বশুর, কিন্তু আমি এখনো বলবো, শ্বশুর খুব ভালো মানুষ, উনি এইসবের মধ্যে থাকতে চান না। উনি একজন সৎ ব্রাহ্মণ। এবং সবসময় আমার শাশুড়িকে বলতো যে হাজব্যান্ড ওয়াইফের ম্যাটারে তুমি কেন পারবেন নাক গলাচ্ছ। স্ত্রীকে এই মুহূর্তে আপনার কাছে টাকা দরকার, নাকি আপনাকে দরকার? অ্যাকচুয়ালি স্ত্রী যেটা দেখাচ্ছে কোর্টকে বা সমাজকে, আমার তাতে বিন্দুমাত্র মানে ইন্টারেস্ট নেই। কারণ ওটা হচ্ছে দেখাওয়া। এর ভিতরের রহস্যটা কি সেটা তো আমি জানি, সেটা ওনারাও জানেন। কোর্টকে কিভাবে বোকা বানানো যায়, সেটা ইন্দ্রাণী চক্রবর্তী অ্যান্ড ফ্যামিলি অ্যান্ড বিজয় সাউ চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে কোর্টকে কতটা ভাবে বোকা বানানো যায়। আমার সংসার, মানে ভালোবাসার সংসার, ওকে আমি 3 বছর ভালোবেসেছি, তারপরে আমাদের একেবারে দুই বাড়ির সম্মতিতে জাঁকজমকপূর্ণভাবে আমাদের বিবাহ হয়েছে। বরুণবাবু, আপনাকে বলি, আপনার স্ত্রী যে অভিযোগটা করেছিলেন সিঙ্গুর থানাতে, সেখানে অর্থাৎ যে অভিযোগ করেছিলেন ইন্দ্রাণী দেবী, ওনার স্ত্রী, সেখানেই সেই অভিযোগে লেখা আছে দেখছি যে আহ, আমার স্বামী প্রায়শই আমাকে জোরপূর্বক শারীরিক সম্পর্ক করতে বাধ্য করেন। মানে আপনি স্ত্রীকে রেপ করেছেন? এখন ব্যাপার হচ্ছে,
ধরুন একটা স্বাভাবিক সম্পর্কে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে যে শারীরিক সম্পর্ক হয়, সেটাতে আমার ওয়াইফের অনীহা ছিল। এখন যেহেতু উনি ওই বিষয়টাতে এন্টারটেইন করেন না, ধরুন আপনার খেতে ভালো লাগে, আবার আমার ঘুরতে ভালো লাগে। না, যে কোনো স্বামী চায় স্ত্রীর সঙ্গে আমি সেক্স করবে না, কার সঙ্গে করবে? আমি ওই পয়েন্টেই আসছি। আপনি খেতে ভালোবাসেন, আমি ঘুরতে ভালোবাসি। তাহলে আমি তো বলবো ওই খাবার টেবিলে গিয়ে যে, "এ আপনি কত পেটুক।" দ্যাটস লাইক এ জাস্ট ওই পয়েন্টটাই এখানে এসেছে। ওর যদি ওইতে এন্টারটেইনের ওর ভালো না লাগে, ওইটাতে আনন্দ না পায়, এটা ওর দুর্বলতা। আমি অনেকবার বলেছি যে দেখুন আমি যেহেতু ওকে ভালোবেসে বিয়ে করেছি, কোনোদিন আমি ওকে চাইনি বাই ফোর্স। কারণ ওকে ফোর্স করা মানে সেটা আমার বুকে আঘাত লাগা। আমি কোনোদিন চাইনি। এটা ও একেবারে, একেবারে মিথ্যা কথা বলছে। কারণ নিজেকে ও নিজেকে ও এখানে মানে লুকাতে চাইছে। এবং তিনি আরেক জায়গায় বলেছেন যে যেহেতু দুটি মেয়ে হয়েছে সেহেতু আপনি নাকি তার উপর অত্যাচার বাড়িয়ে দেন এবং তাকে মানসিক শারীরিক অত্যাচার করেন। এটা কি বলবেন? এটা তো আপনার স্ত্রী কমপ্লেনে লিখেছে। হুম। দেখুন ওই ওই আমি এই প্রসঙ্গে একটা কথা বলবো। আমার মিসেস অত্যন্ত বোকা। সে নিজেও জানে, তার মাও জানে। বারবার এটা মানে আলোচনা হয়েছে। এই চিঠি ও লেখেনি। একেবারে দক্ষ মানে যিনি মানে উকিল আছেন, উনি একেবারে অঞ্জন দত্তের যেরকম ফিল্ম লেখা হয়, ওই কায়দায় এটা লিখে দিয়েছেন। আমার ওয়াইফ সই করে দিয়েছে। আমার মিসেস আমার বিরুদ্ধে মামলা এইভাবে সাজায়নি, আপনি সাজিয়ে দিয়েছেন। আমি উকিলকেই বলবো, একেবারে একদম দ্ব্যর্থহীন ভাষায় বলবো, আপনাদের জন্য সমাজগুলো নষ্ট হয়ে যাচ্ছে। হতেই পারে মেয়েদের পক্ষে আইন, হ্যাঁ 30% ছেলে বদমাস আছে যাদের জন্য 498 1983 সালে স্থাপন করা হয়েছে আমাদের লোকসভা থেকে। তারা ভেবেই করেছে। কিন্তু তার পরবর্তীতে বিগত 40 বছরে আমাদের দেশের যে সামাজিকতা এবং নৈতিকতার আমূল পরিবর্তন হয়েছে, মেয়েদের উইমেন এম্পাওয়ারমেন্টের আমূল পরিবর্তন হয়েছে। সেই সব নিয়ে আমাদের নেতাদের কোনো ভাবনা চিন্তা নেই। হয়তো উঠছে, আওয়াজ উঠছে, বিক্ষিপ্তভাবে উঠছে। কিন্তু এই বরুণবাগের মধ্যে যেদিন হাজার হাজার লাখ লাখ বরুণবাগ আজ এই আওয়াজ ভয়েস রেইজ করবে, সেদিন কিন্তু আমাদের পার্লামেন্ট বাধ্য হবে এই সমস্ত নোংরামিগুলো বন্ধ করতে। তার আগে কিন্তু করবে না। আজ বরুণবাগ একলা বলছে বলে এটা ভয়েস রেস হচ্ছে না। 1 লাখ বরুণবাগ যেদিন বলবে সেদিন কিন্তু লোকসভায় দাঁড়িয়ে এই নিয়ে চর্চা হবে। এখনো হচ্ছে, বিক্ষিপ্তভাবে হচ্ছে। আমি তাও বলছি, এই 40 বছরে মেয়েদেরকে আজ আজ কোর্টে সুপ্রিম কোর্ট রায় দিয়েছে পরকীয়া নাকি বৈধ। তাহলে এই পরকীয়াটা কি আমাদের এই 70% যারা গ্রামে খেটে খাওয়া মজুররা, তারা কি ওই কোর্টের আইনটা মানতে বাধ্য হচ্ছে? তাদের বাড়িতে যদি পরকীয়া করে কেউ সাজা না পায়, তাহলে এ তো আমাদের গ্রামে অঞ্চলে কি হয়, পরকীয়াটাকে একেবারে ঘেন্নার চোখে দেখা হয়। কিন্তু ওই কোর্টের সর্বনেশে যে সুপারিশ করা হয়েছে যে পরকীয়া করলে কোনো কিছু ব্যাপার নেই, এটা বৈধ, তোমরা করতে থাকো, আমাদের সমাজে কোনো অসুবিধা নেই। কিন্তু এটাও বলতে হবে 40 বছরে যে উইমেন এম্পাওয়ারমেন্ট বেড়েছে, তার জায়গায় আপনি পরকীয়াকে প্রাধান্য দিচ্ছেন। কোনো এটা মানে করে যাও বলছেন সমাজকে। তা সমাজ তো ডেভেলপমেন্ট করেছে। আজ মহিলারা তো বাইরে বেরিয়েছে, পুরুষের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে বিড়ি খাচ্ছে, সিগারেট খাচ্ছে, মদ গাঁজা সব খাচ্ছে। তাহলে তারা অবলা এখনো হয়ে থাকে কি করে? তারা তো সবলা। ঠিক আমরা যে জায়গাটায় এই বিষয়টা কেন সুপ্রিম কোর্ট বিচার এক করছে সেকেন্ড না? একটা আমরা যে যে জায়গাটায় মেয়ে বিড়ি খায়, মদ খায়, সিগারেট খায়, সে কেন অবলা থাকবে? সে একটা ছেলের সাথে সবলা হবে, সেই লাইনে দাঁড়াবে। আর সে কোনোদিনই খোরপোশ চাইতে পারে না। আমার ওয়াইফ আজ খোরপোশ চেয়েছে কোন ভাষায়? তার কি লজ্জা? সে সার্টিফাইড অবলা। সে সার্টিফাইড অবলা নিজেকে প্রমাণ করছে। সে আজ রাত বিরেতে গিয়ে 5টা ছেলের সাথে প্রোগ্রাম করে আসছে। একা এই শহর, ওই শহর, সেই শহর নেচে গিয়ে বেরিয়ে আসছে। সারা 10,000 লোককে মাতিয়ে আসছে। সে অবলা কি করে হয়? আমি আজ এই কোর্টের কাছে এবং ওই পার্লামেন্টের কাছে জবাবদিহি করতে চাই। সে কি করে অবলা হয়? কেন সে সার্টিফাইড নিজেকে অবলা বলছে? এই খোরপোশ মামলা, খোরপোশ চাওয়ার মাধ্যমে এটা কি প্রমাণ হলো? আমার ওয়াইফ ইজ আ সার্টিফাইড অবলা। এই যে কমপ্লেন পেপারটা আপনাদের সামনে রয়েছে, এই অভিযোগটার যে প্রফর্মাটা, এই প্রফর্মাটা যদি ঠিকঠাক করে দেখেন কোনো সাধারণ মহিলার এইটা লেখা সম্ভব নয়। এবং তিনি যে জায়গায় লিখেছেন, একজন স্ত্রী যেখানে লিখছেন যে আমার স্বামী প্রায়শই আমাকে জোরপূর্বক শারীরিক সম্পর্ক করতে বাধ্য করেন, অর্থাৎ একেবারে স্বামীর এগেনস্টে তিনি ধর্ষণের মামলা থেকে আরম্ভ করে স্বামীকে যতটা চূড়ান্ত সাজা দেওয়া যায়। তার হয়তো ঘৃণা থাকতে পারে, দুটি সন্তান হয়েছে, ঘৃণা থাকতে পারে, তাই বলে এই সব মামলা করা মানে এটা কিন্তু রুচির পরিচয়। আর তিনি যার কাছে গেছেন, যিনি তাকে এই সব আইনত বুদ্ধি দিচ্ছেন, তার প্রতিও আমার কি একটু আবেদন থাকবে। কারণ এই ধরনের জিনিস যদি আপনারা করতে থাকেন, ভবিষ্যতে কোনো ছেলে কিন্তু কোনো মহিলাকে সেরকম ভাবে বিশ্বাস করবে না। আর কোনো সংসার কিন্তু সেই রকম হবে না, সন্দেহের সংসার তৈরি হবে। আর সন্দেহের সংসার তৈরি হলে
আপনি আইনজ্ঞ, আপনি দায় নেবেন যে ভবিষ্যৎটা কি হবে, ভবিষ্যতের সন্তানরা কি করবে, ভবিষ্যতের ছেলে মেয়েরা কি করবে, আপনি দায় নেবেন। যদি দায় নেন তাহলে কিন্তু এগুলো করে যান না। যদি না বলেন, যদি বলেন সুন্দর পৃথিবী করতে হবে, তাহলে আপনারা নিঃসন্দেহে একটু দেখে শুনে অভিযোগগুলো করান এবং যে কোনো সম্পর্ক জোড়া লাগানোর চেষ্টা করুন। ভেঙে দেওয়া তো 2 মিনিটের ব্যাপার। আমি শঙ্কু রয়েছি আপনাদের সঙ্গে, ইন্ডি নিউজ 24 দেখতে থাকুন।